তিনটা জিনিস এত কনফিউজিং এগ্রিকালচারে, এটা একেবারে খুবই নতুন এবং এটা সামনে আপনার যে কোনো চাকরির যে কোনো চাকরির পরীক্ষায়, লিখিত পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে তিনটা খুবই কনফিউজিং টার্ম, আমি নিজেই যেখানে ভুল করি, বারবারই ভুল করি, আপনাদেরকে একটু করে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে কনজারভেশন এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার আর গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। এই তিনটার মধ্যে একটা ব্যাপক মানে খুব সিমিলারিটিস আছে, সিমিলারিটিস আছে। আমরা একটু যদি আপনাদেরকে আজকে খুব সহজ করে বুঝিয়ে দিতে পারি যে আসলে কনজারভেশন এগ্রিকালচারটা কি। এটা খুবই নতুন একটা টার্ম এবং এগ্রিকালচারে এখন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা বলি কনজারভেশন এগ্রিকালচার। তো কনজারভেশন এগ্রিকালচারের ক্ষেত্রে আপনার তিনটা শর্ত খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে মিনিমাম সয়েল ডিস্টারবেন্স, মানে মাটিটাকে যত কম ব্যবহার করা যাবে। দ্যাট মিনস আপনি যদি মাটি থেকে প্রচুর মাটির মধ্যে খোঁড়াখুড়ি করেন তাহলে হবে না। মিনিমাম সয়েল ডিস্টারবেন্স মানে হচ্ছে যে আপনি জিরো টিলেজে করতে পারেন কিংবা কম টিলেজ করে আপনি কাজ করতে পারেন। 2 নাম্বার হচ্ছে পার্মানেন্ট সয়েল কভার, দ্যাট মিনস সয়েল অর্গানিক ম্যাটার বা সয়েল যেটা আপনি যেটা ধান ক্ষেতের মধ্যে ধান কেটে নিয়ে আসতেছেন সেটা একদম পুরো যে খড়টা আছে খড় পুরোটা কেটে নিয়ে আসবেন না, খড় কিছুটা রেখে তারপর নিয়ে আসবেন। রেসিডিউটা থেকে যাচ্ছে, সেই রেসিডিউটা যখন মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে সেটা অর্গানিক ম্যাটার হিসেবে অ্যাড হবে। এরপর হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশন, দ্যাট মিনস আপনি যে ফসল একবার ফলাচ্ছেন কন্টিনিউয়াস সেই ফসলই করা যাবে না, নতুন নতুন ফসল করতে হবে। তাতে করে হবে কি আগের বছরের পোকাটা, আগের সিজনের পোকাটা পরের সিজনে আর থাকবে না। তাহলে এই কনজারভেশন এগ্রিকালচারের শর্ত কিন্তু তিনটা: মিনিমাম সয়েল ডিস্টারবেন্স, পার্মানেন্ট সয়েল অর্গানিক কভার, অর্গানিক ম্যাটার, আর হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশন। এবার আসেন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। রিসেন্টলি বাংলাদেশে এই শব্দটা নতুন একটা শব্দ, আপনারা জানেন। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, আমরা যেহেতু জলবায়ু, নানান রকম জলবায়ুর ব্যাপারে আমরা খুব ভালনারেবল কন্ডিশনে আছি। বাংলাদেশ সরকার আপনার বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন ফোরামে বলে যে আমরা আসলে জলবায়ুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। সেক্ষেত্রে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারটা কি করে, কিভাবে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের ব্যাখ্যাটা সেটা আপনাদেরকে দিব। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের ক্ষেত্রে এটা হচ্ছে জাস্ট একটা কিছু স্ট্র্যাটেজি যে আপনি কিভাবে আপনার এলাকার ক্লাইমেটের যে প্রবলেমটা সেটা সলভ করবেন। যেমন ধরেন যদি স্যালাইন জোন হয়, স্যালাইন জোনের ক্ষেত্রে আপনি কি কি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার আছে, সেখানে স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি আছে, এটা একটা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। কিংবা ধরেন যে আপনি 7 জন টেকনিক, আপনি ঘেরে চিংড়ির ঘেরে সেখানে যে আইল আছে, বাঁধ আছে, সেই বাঁধের মধ্যে আপনারা সেখানে ফসল ফলাচ্ছেন, সেখানে লাউ করছেন, মিষ্টি কুমড়া করছেন, তরমুজ করছেন। এটা হচ্ছে যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের একটা উদাহরণ। আর একটা খুব বড় একটা উদাহরণ আছে, আপনারা জানেন FAO বাংলাদেশের একটা এগ্রিকালচারাল টেকনোলজিকে বিশ্ব ঐতিহ্যের একটা ঘোষণা দিয়েছে। সেটা হচ্ছে আপনাদের যদি বলি, FAO হচ্ছে যে আমাদের ফ্লোটিং এগ্রিকালচার, যেটাকে বলে ভাসমান বেডের সবজি চাষ। ভাসমান বেডের সবজি চাষ যেমন ধরেন যে যদি আপনার একটা কচুরি পানা, যদি আপনার ভেলার মধ্যে, কলার ভেলার মধ্যে কচুরি পানা দিয়ে সেখানে একটু মাটি দিয়ে সেখানে সবজি চাষ করা যায়, বিভিন্ন রকম ফসল চাষ করা যায়। এটা কিন্তু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব স্বীকৃত। সেক্ষেত্রে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের ক্ষেত্রে আপনাকে যদি ছোট ছোট করে ভাগ করে বলতে হয় যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার কি, সেখানে আপনি বলতে পারেন ওয়াটার স্মার্ট এগ্রিকালচার, ওয়েদার স্মার্ট এগ্রিকালচার, সয়েল স্মার্ট এগ্রিকালচার, সয়েল স্মার্ট, ওয়াটার স্মার্ট, এনার্জি স্মার্ট, নলেজ স্মার্ট। এই সবগুলো স্মার্ট মিলিয়েই হচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। মনে থাকবে এখানে আরো একটা টেকনোলজির কথা বলে দিই, AWD। আপনারা জানেন আমরা ভূগর্ভস্থ পানি প্রচুর ব্যবহার করি, সেই পানিটা কিন্তু আপনার প্রচুর পরিমাণে ব্যবহার করলে সেটা কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে। আমরা প্রচুর পরিমাণে, বলা হয় যে 1 কেজি ধান উৎপাদনে, বোরো ধানে, যখন আপনি ধান লাগাচ্ছে, বোরো ধান উৎপাদনে প্রায় 3000 লিটার পানি লাগে আপনার। কিন্তু সেটা যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে ভূগর্ভস্থ পানির যে লেয়ারটা আছে সেটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, সেটা নিচে নামবে না। সেক্ষেত্রে কি করা যায়, অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং। আপনারা জানেন বোরো ধানের ক্ষেত্রে আপনারা যদি একটা পাইপ গেড়ে দেন, সেই পাইপটা পারফোরেটেড, ছোট ছোট ছিদ্র থাকবে, সেই ছিদ্রের মধ্যে আপনার মাটির মধ্যে গিয়ে থাকবে আপনার রুট জোন, মানে ধান গাছের শিকড়ের লেভেলে পানি কতটুকু আছে সেটা দেখে আমরা সেখানে ধান গাছে পানি দিব। 7 দিন পানি দিব না, আবার পরে আবার 7 দিন পর পর আবার পানি দিব। এই অল্টারনেট ড্রাইং এবং ওয়েটিং, এই ওয়েটিং এন্ড ড্রাইং পদ্ধতিটা যদি আপনি পানি দেন, সেচের পানির ব্যবহার অনেক কমবে, প্লাস আপনার জমি থেকে যে মিথেন গ্যাস ইমিশন হয়, আপনি জানেন ধান গাছ থেকে, ধান ক্ষেত থেকে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস ইমিশন হয়, সেটা আমাদের প্রকৃতির জন্য CFC হিসেবে আমাদের প্রকৃতির জন্য খুবই খারাপ।
সেজন্য আমাদের এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের মধ্যে AWD একটা অনেক বড় একটা টেকনোলজি, খুবই সিম্পল টেকনোলজি। পারফোরেটেড একটা পাইপ আপনার জমিতে গেড়ে দিয়ে সেখানে পাইপের মধ্যে ছিদ্রগুলো দিয়ে দেখে যে ধান গাছের রুট জোনে যদি পানি থাকে দ্যাটস এনাফ। আপনার ধান গাছ বা ধান ক্ষেত কখনো একদম ফ্লাডেড কন্ডিশনে রাখার কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে মিথেন নিমোশন কমবে, সেক্ষেত্রে আপনার জমিতে পানির ব্যবহার কমবে এবং জমিতে পানির অপচয় রোধ হবে, প্লাস পরিবেশ সবসময় থাকবে, ঠিক থাকবে। এরপর আপনাদের আচ্ছা এই ফাঁকে আপনাদেরকে বলে নিই, এই যে ক্লাইমেট স্মার্ট করছি, আপনারা জানেন আজারবাইজানের বাকুতে কিন্তু আমাদের এই যে কপ সম্মেলনটা হয়ে গেল। প্রশ্ন হতে পারে এবারের সম্মেলনটা কততম সম্মেলন, এবারের সম্মেলনে কি কি সিদ্ধান্ত হলো, আমাদের চিফ অ্যাডভাইজার কি কি বিষয়ে কথা বলেছেন, 3.0 সম্বন্ধে আপনি কি জানেন, 3.0 সম্বন্ধে আপনি কিছু বলতে পারেন, কার্বন ইমিশন বা কার্বন ইমিশন কমানোর জন্য আমাদের নতুনদেরকে তরুণদেরকে নিয়ে চিফ অ্যাডভাইজার কি কি কথা বলছেন, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। লাস্ট আমরা এতক্ষণ পড়েছি কনজারভেশন এগ্রিকালচার, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, এবার আপনাদের বলছি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের ধারণাটা আমাদের রিসেন্টলি এসেছে বাংলাদেশে, সেটাকে আমরা বাংলায় বলি উত্তম কৃষি চর্চা। খেয়াল করে দেখেন, উত্তম কৃষি চর্চা হচ্ছে যে আপনি ফসল ফলান, সেই ফসলগুলো, বাংলাদেশের ফসলগুলো বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে গেলে এক্সপোর্ট করা যায় না। কারণ কি জানেন, আমাদের ক্রপের মধ্যে বিভিন্ন রকম ফার্টিলাইজার রেসিডিউ থাকে, পেস্টিসাইড রেসিডিউ থাকে, ফুডগুলো সেফ না। আপনার উত্তম কৃষি চর্চার মূল কথা হচ্ছে সেফ ফুড প্রোডাকশন করতে হবে, গুড কোয়ালিটি ফুড প্রোডাকশন করতে হবে। সেটা হতে হবে সাস্টেইনেবল এগ্রিকালচারাল টেকনোলজি, এনভায়রনমেন্টাল, সোশ্যাল, ইকোনমিক্যাল সবকিছু সাস্টেইনেবল যদি হয়, তাহলেই সেই যে আমরা প্রোডাক্টটা পাবো সেটা হবে সেফ ফুড। আপনি যে পেস্টিসাইড দিবেন, সেই পেস্টিসাইড দিবেন না একেবারে তা না, একটা মিনিমাম লেভেলে দিতে হবে। কোন কোন পেস্টিসাইড ইউজ করা যাবে, কোন কোন পেস্টিসাইড ইউজ করা যাবে না, সেটা জেনে বুঝে দিতে হবে। তারপর পেস্টিসাইডের পাশাপাশি আপনার প্লান্ট গ্রোথ রেগুলেটর, আপনারা জানেন রিসেন্টলি যে ড্রাগন ফলে আপনার কি যেন ডক্টর ভেক্টর নামে একটা প্লান্ট গ্রোথ রেগুলেটর দেওয়ার ফলে ড্রাগন ফ্রুটটা অনেক বড় হয়, খেতে সুস্বাদু না এবং খুবই বিচ্ছিরি স্বাদ, এক পাশে লাল এক পাশে সাদা এরকম হচ্ছে। কিন্তু আপনি যদি ফ্রেশ ড্রাগন ফ্রুট খেতে চান, সেখানে আপনার মিনিমাম লেভেলে পেস্টিসাইড, মিনিমাম লেভেলে ফার্টিলাইজার যদি ইউজ করেন, তাহলে সেটা হচ্ছে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। সেক্ষেত্রে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসটা হচ্ছে কিছু স্ট্র্যাটেজির সমন্বয়। খেয়াল করে দেখেন, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস হচ্ছে কিছু স্ট্র্যাটেজির সমন্বয়, যে স্ট্র্যাটেজিগুলো নিয়ে আপনি সেফ ফুড উৎপন্ন করবেন। এবং এই স্ট্র্যাটেজি কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত, যে কোন ফসলের ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে মিনিমাম রেসিডুয়াল লেভেল MRL বলা হয়, বা মিনিমাম অ্যালাউয়েবল লিমিট MAL, কতটুকু একটা গাছের মধ্যে আপনি কতটুকু পরিমাণ সর্বোচ্চ বিষ দিতে পারবেন, কতটুকু পরিমাণ সর্বোচ্চ পেস্টিসাইড দিতে পারবেন, এই বিষয়গুলোকে বলা হয় MRL, মিনিমাম রেসিডুয়াল লিমিট, মিনিমাম অ্যালাউয়েবল লিমিট। এই জিনিসগুলো আপনারা জেনে রাখবেন। তাহলে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, কনজারভেশন এগ্রিকালচার, এই তিনটা শব্দ বর্তমান এগ্রিকালচারে একটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এগ্রিকালচারে এই জিনিসগুলো না জানলে আপনারা কখনোই বর্তমান আপডেটেড এগ্রিকালচারের সাথে থাকতে পারবেন না। আপডেটেড এগ্রিকালচারের সাথে থাকতে এগ্রিক্যারিয়ার ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন, ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।